মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। শেফকেত, হ্যাঁ বলো। ঘরে আর কতক্ষণ ঘোরাঘুরি করবে? ঘোরাঘুরি করছি মানে কি? আমার তৈরি হতে সময় লাগে, আমি সব সময় এমন। তাই নাকি? মনে হচ্ছে তোমাকে আজই প্রথম দেখেছি আমি। আমার জীবনে যত মানুষ দেখেছি সবচেয়ে অস্থির মানুষ হচ্ছে তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবই না, খুশি ভেতরে যাই। ও শেফকেত, এখন কিন্তু তুমি একদম বাচ্চাদের মতো করছো। সবকিছু তোমার ইচ্ছে মতো। এখন ঠিক করেছো তুমি যাবে না, তাই এত দেরি করছো। এবার বিরক্ত লাগছে, বললাম তো যাবো না, যেতে ইচ্ছে করছে না, জোর করো না। না করব না, তোমাকে জোর করব না। ভুলে যেও না শেফকেত, তোমাকে কিন্তু আমি এখনো ক্ষমা করিনি, বুঝেছো? এখন তাহলে তোমার সামনে এভাবে মাথা নত করে আমাকে ক্ষমা চাইতে হবে, তাই তো? তুমি ক্ষমা চাইবে বিরলের কাছে, আমার কাছে না। পাগল হয়ে গেছো? কি বলছো? শেফকেতকে চেনো না? আমাকে কোনোদিনও কারো কাছে মাথা নত করে ভুল স্বীকার করতে দেখেছো, ক্ষমা চাইতে দেখেছো? আচ্ছা, আমি তো তোমাকে কারো সামনে কখনো মাথা নত করতে বলিনি। আমি শুধু ভদ্র মানুষের মতো ভুল স্বীকার করে বিরলের কাছে ক্ষমা চাইতে বলেছি শেফকেত। আল্লাহ আল্লাহ। আচ্ছা এবার চলো, জলদি। শেফকেত, যদি রাগটাকে সামলাতে পারতে তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। এসো তো শেফকেত, জলদি এসো। হ্যাঁ চলো, যত দ্রুত যাবো তত দ্রুত ফিরে আসা যাবে। এই নিন মুকাদ্দাস ম্যাডাম আপনার গ্রিন টি। আর অনুমতি দিলে আমি কি এক কাপ গ্রিন টি খেতে পারি ম্যাডাম? জানেনই তো আমিও কষ্টে আছি। মন চাইলে খাবে, আমার কোনো সমস্যা নেই। তোমার যা ইচ্ছে তাই করো, গিয়ে যাও। অনেক ধন্যবাদ। এমন কিছু ঘটবে কখনো ভেবেছিলে মুকাদ্দেস? ওরা আমার স্বাধীনতা নষ্ট করে দিচ্ছে, আমার পছন্দ অপছন্দে বাধা দিচ্ছে। কিন্তু বাধা দিয়ে ঠিক করছেন না ওনারা। গুনায় শোনো, মেয়েটা আমাদের সবাইকে ঠকিয়েছে, আমার মতো বিচক্ষণ মানুষকেও ঠকিয়েছে। কিন্তু এটা বুঝতে পারলাম না, ওই মেয়ের উপরে রাগ কেন সবাই আমার সাথে দেখাচ্ছে, বলো তো কেন? ঠিক বলেছেন মুকাদ্দাস ম্যাডাম, আমি কখনো ভাবিনি এমন একটা দিন দেখব। তবে এখন আমি সত্যিই আপনার সাথে একমত। একমত হতেই হবে। আমি ঠিক বলেছি, সব সময় ঠিক বলি, আর তাই কেউ কখনো বলতে পারবে না আমি ভুল কিছু বলেছি। ব্যায়াম শেখাটা একান্তই আপনার নিজের ইচ্ছে। এটা তো ওনারা কেন বাধা দিলেন? হ্যাঁ ঠিক বলেছো। কেন কেন দিল? তাছাড়া আপনার ট্রেনারকেও অপমান করেছে মুকাদ্দাস ম্যাডাম। উফ, লজ্জার ব্যাপার, খুবই লজ্জার। এই ঘটনার পর লোকটা যদি এখানে সেখানে গিয়ে কাউকে এই কথা বলে, তাহলে আমার আর মান সম্মান বলে কিছুই থাকবে না। আশা করি উনি বলবেন না। সত্যি ঠিক বলেছেন। আমার তো আপনাকে নিয়ে ভয় হচ্ছে। এই ঘটনায় আপনার একটা ট্রমা হয়ে যেতে পারে। কি ট্রমা? কিসের ট্রমা? ট্রমা হওয়ার আর কি বাকি আছে বলো? ওরা ইতিমধ্যে আমাকে অনেক বড় আঘাত দিয়েছে। এখন যদি আমার কিছু একটা হয়ে যায়, এই আমি তোমাকে বলে রাখছি গুনায়, তাহলে এর জন্য দোষী থাকবে শুধুমাত্র ফেহমি। যদি আমার খারাপ কিছু একটা হয়েই যায়। থামুন মুকাদ্দাস ম্যাডাম, থামুন। অশুভ কথা বলবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুন সব সময়। গুনায়, সত্যি বলতে এ বাড়িতে তুমি ছাড়া কেউ আমাকে বুঝতে পারে না। একমাত্র তুমি আমার ব্যথাটা বুঝতে পারো। এখন বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি মুকাদ্দাস ম্যাডাম, কারণ আমিও একটা মেয়ে। আর আপনি এ ব্যাপারে কষ্ট পাবেন এটা খুবই স্বাভাবিক।
কি মনে হয় আপনার ট্রেনারের ব্যাপারে কিছু ভাবছেন? উনি কি আসবেন? আসবেন উনি? কি মনে হয় আপনার? আসবে না। আহ, কি কথা? তোমার সাহস হয় কি করে এখানে আমার হাত ধরে বসে কথা বলার? যাও বলছি, তোমার কাজ করো, যাও। আচ্ছা যাচ্ছি মুকাদ্দেস ম্যাডাম। যত সব। বিরল, বলুন শেফকাত সাহেব। আমি বলতে চাচ্ছি, জি বলুন। মানে বলছি যে বিরল, আমার ভুল হয়ে গেছে। ভুল আমাদের সবারই হয় শেফকাত সাহেব। ঠিক আছে, তবে আমার ভুলটা হচ্ছে অনেক বড়। এটা হয়তো আমার সৌভাগ্য। দেখো, এতটা বিনয়ী হও কিন্তু ভালো না। তুমি আমার কাজ কঠিন করে দিচ্ছ। শেফকেত, কথা না বাড়িয়ে কাজের কথা বলো। বিরল, আসলে আমি কোনো কিছু না বুঝেই তোমার সাথে একটা অন্যায় করে ফেলেছি। তাই তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবে তো? এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। যদিও আমাকে কষ্ট পোহাতে হয়েছে, তবে এমনটা করার কারণ বুঝেছি। আপনার উপর আমার কোনো রাগ নেই। আপনি মেরিয়াম ম্যাডামকে ভালোবাসেন, তাই ওনাকে আবারও হারানোর ভয়ে এটা করেছেন। কে জানে, হয়তো আপনার জায়গায় আমি হলে আমিও একই কাজ করতাম। না না বিরল, তুমি এটা করতে না। যদি এমন কোনো বোকা থাকে যে ওর ভালোবাসা রক্ষা করতে গিয়ে হারিয়েছে, সেটা হলাম আমি। শেফকেত, এসব কি বলছেন? সত্যি বলছি, আপনার জায়গায় আমি হলেও তাই করতাম। কারণ কেউ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন অন্য সবকিছু অর্থহীন লাগে। বিশেষ করে তার যদি আপনজন বলতে অন্য কেউ না থাকে। আমার যেমন মেরিয়াম ম্যাডাম ছাড়া আপন বলতে আর কেউ নেই। আমার মা, বাবা, বোন, আমার সবকিছুই আসলে উনি। যদিও উনি আমাকে জন্ম দেননি, কিন্তু আমাকে নতুন জীবন দিয়েছেন, আমার পরিবার। আমার মনে হয় আপনি ভুল কিছু করেননি। ওনাকে পাওয়ার জন্য আপনি ঠিক কাজই করেছেন। আচ্ছা, এখন থেকে তাহলে আমিও তোমাদের পরিবারের একজন হতে চাই। মানে হলো তোমরা দুজন এখন থেকে আর একা না। প্লিজ এবার তোমরা থামো তো। আশেপাশে লোকজন না থাকলে আমি কেঁদেই ফেলতাম। আচ্ছা চলুন, এই অপ্রীতিকর ব্যাপারটা ভুলে গিয়ে অন্য প্রসঙ্গে কথা বলি। শেফকাত সাহেব, আমরা সেদিন ফাতি সাহেবের ব্যাপারে কথা বলছিলাম। ফাতি মানে আমাদের জামাই? ওর ব্যাপারে কি বলছিলে? মেরিয়াম ম্যাডাম বলছিলেন ফাতি সাহেবের চাকরির ব্যবস্থা করতে। আমরা গোপনে একটা কোম্পানি খুলব আর ফাতি সাহেবকে ম্যানেজার বানাবো। সেদিন এই ব্যাপারটা নিয়েই আমরা কথা বলছিলাম। আমাদের আলোচনাটা ফাতি সাহেবকে নিয়েই ছিল। ভুল বুঝেছিলাম। আরে ফাতি, কি খবর? মনে হচ্ছে ঘুম হয়নি। হবে কিভাবে? ঘুমের মাঝে ওই লোকটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। ঠিক আছে, আর ভেবো না। ভালো খবর আছে। কি? আপনি সত্যি বলছেন? সত্যি একটা ভালো খবর আছে। কিন্তু সেটা কি? আমি সাহস করে আমার মোবাইলটা অন করেছি। এখন লোকেশন দেখে আমাদের খুঁজে বের করবে, তাই না? আরে বললাম তো, কোনো ভয় নেই, কিছুই না। এসএমএস নেই আর কোনো কলও নেই। সত্যি বলছেন? হ্যাঁ তাই। মোবাইল অন করে সাথে সাথেই আমি মেলাহাতকে ফোন করেছি। হ্যাঁ চিনেছি, ওই রানী মেলাহাত। হ্যাঁ ঠিক। কি বললেন? মানে আমাদের মহল্লায় ওর কোনো লোকই আসেনি, অতএব আর চিন্তা নেই। আরে আপনি এসব কি বলছেন?
সত্যি বলছেন তো? সত্যি। এর মানে ওরা তাহলে আমাদের পিছু নেয়নি? তোমাকে আরো নিশ্চিন্ত করছি ফাতি, আমরা এখন ওর ব্যাপারে পুরোপুরি চিন্তামুক্ত, বুঝেছো? হায়দারের লোকজন আর কখনোই আমাদের পিছু নেবে না, কারণ ও ঘুম থেকে উঠে সবকিছু ভুলে যায়। ইয়া আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। ওফ, এবার বলুন তো আপনি আমার কাছে কি চান দিলবার আপা? দুঃখিত ম্যাডাম। ফাতি, হ্যাঁ? কথা শোনো, তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি, কারণ তোমাকে আমার ভালো ছেলে বলেই মনে হয়েছে। এই ট্যাক্সির ব্যবসা ছেড়ে দাও তুমি, কারণ তোমার কোনো লাভই হচ্ছে না। দুবার ট্যাক্সিতে নিয়েছো, দুবারই বিপদে পড়েছো, এখনো তুমি পালিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ ঠিক বলেছেন, কাজে ব্যর্থ হচ্ছি, কিন্তু আমি ট্যাক্সির ব্যবসা ছাড়তে পারবো না, কারণ এই টাকা দিয়ে আমার পরিবারের খরচ চালাতে হয়। তুমি খুব ভালো ছেলে ফাতি, খুব ভালো। আপনিও খুব ভালো, যদিও একজন মেয়ে, তারপরে অনেকটা ছেলেদের মতো। আমার স্ত্রীও অনেকটা আপনার মতো চঞ্চল। হয়েছে, এবার থামো, আমি তাহলে বাড়ি চলে যাই, তোমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, ওরা আমার জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ আপনি বিদায় নিয়ে আসুন, এরপর আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি ভেবে বলো ফাতি, আমাকে নিয়ে বেরোলে আবার যদি কোনো। আমার উপর আপনি একটু ভরসা রাখুন, ভয় নেই, কিছুই হবে না, আমরা এখন সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই উঠি। ঠিক আছে। আল্লাহ, তোমার দরবারে অশেষ শুকরিয়া। তোমরা যাই বলো, অনুষ্ঠানে ওই মেয়ের ড্রেসটা আমার মোটেই ভালো লাগেনি, হয়তো কালারের জন্য খারাপ লেগেছে। ওই কত দ্রুত খোসাগুলো ছাড়িয়ে ফেলেছো, অনেক ধন্যবাদ আমার কাজগুলো শেষ করার জন্য। কাজ করা তো শিখতেই হবে, মেয়েদের কি শুধু ঘরে অলস হয়ে বসে থাকলেই হয়? রান্নার কাজও করতে হয়। হাত চালো। আচ্ছা শোনো, কিছু আলু দিয়ে কাল সবাই মিলে আচার বানাবো। হ্যাঁ, বড় বড় দুটো বয়াম ভরে আচার দেব। কিন্তু ফুপি, এত আচার কে খাবে শুনি? ওই এত আচার কে খাবে এটা তুমি বলছো? এত আচার কে খেতে পারে? হ্যাঁ আমি পারি। জানি তুমি আচার পছন্দ করো, তাই তোমার জন্যই বেশি করে বানাবো, বুঝেছো? বলো জাভিদান, হাতে অনেক কাজ পড়ে আছে, গল্প করার সময় নেই। গল্প করতে ফোন করিনি আইফের, তোমার স্বামীকে দেখলাম একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকেছে। তুমি সত্যি বলছো? নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। তুমি দেখতে চাইলে জলদি আসো। দাঁড়াও। খালা, খালা কোথায় যাচ্ছো? জলদি দাঁড়াও। আমি খুন করে ফেলবো, টুকটুক করে ফেলবো। এসো। আমরা থামো, আমরা কখনো এই কাজ করতে দেব না। চুপ থাকো। আইফের খালা, আমরা তোমার ভালো চাই, প্লিজ মাথা ঠান্ডা করো, অন্তত মেয়েদের কথা ভেবে শান্ত হও। আইফের তোমার কাছে হাত জোর করছি, তোমার ছুরিটাকে হাত থেকে ফেলো। লজ্জা বেহায়া লোক, কেমন মানুষ তুমি? নিজের বয়স নিয়েও তো লজ্জা থাকা দরকার। ঘরে দুটো মেয়ে আছে, মেয়ে দুটোর কথাও ভাবনি, আত্মীয় প্রতিবেশীদের কথাও ভাবনি। আচ্ছা আপনারাই বলুন, বুঝিয়ে বলুন, কেন এমন হলো? আমি কি স্ত্রী হিসেবে এতটাই খারাপ? বলুন, এটাই আমার প্রাপ্য ছিল? হ্যাঁ, এই দিন দেখার অপেক্ষা ছিলাম, আমার ভুলটা কোথায় ছিল? এবার আমিও দেখবো। আমি যদি তোমাকে পাথরের সাথে বেঁধে সাগরে ছুঁড়ে না ফেলি, তাহলে আমার নামও আইফের না, বুঝলে? আইফের খালা বাবার থেকে এসব শিখেছে ফুপি। নিচে নেমে এসো। শুনতে পাচ্ছ না? ভয় পাচ্ছ নাকি? কেমন কাপুরুষ লোক তুমি? হ্যাঁ, সাহস থাকলে নিচে নেমে এসো। আম্মা প্লিজ শান্ত হও, সবাই জড়ো হয়ে গেছে, নিজেদের মান সম্মানের দিকে একটু তাকাও। মান সম্মান? আমাদের মান সম্মান? সম্মান বলে কিছু আছে? এই নির্লজ্জই তো সব শেষ করে দিয়েছে। ঘরে বসে আছো কেন? বাইরে বের হয়ে এসো। ভয় পাচ্ছ? সত্যিকারের পুরুষ হলে এখনই বের হয়ে এসো। হ্যাঁ, আইফের দেখো কি ওদিকে। এটা সেই রাশিয়ান?
সেই রাশিয়ান। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ও এখানে নেই। বাড়ি বিক্রি করেছি। আমরা এখন অন্য বাড়িতে উঠেছি। ওটা আরো সুন্দর, অনেক বড় বাড়ি। কি বোঝা গেছে? ওকে তুমি ভুলে যাও। ওকে ভুলে যাও। রাশিয়ান ভাষায় কি বললো? ওকে ভুলে যেতে বলেছে। হ্যাঁ, খালার উপর দিয়ে গেল। হ্যাঁ, আমাকে এখানেই নামিয়ে দাও। ঠিক আছে, নামুন। আসলে তুমি খুব ভালো ফাতি, ভালো ছেলে। আজকাল তোমার মতো কেউ এতটা করে না। আমি কি এমন করেছি? বরং আমার কারণে আপনি ঝামেলায় পড়েছেন। এমন কথা বলো না তো। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো ফাতি, থাকার ব্যবস্থা করেছো, আর সবচেয়ে বড় কথা ভালো ব্যবহার করেছো। মুগ্ধ আমি। না, এসব কি বলছেন? বিপদে কাউকে সাহায্য করা তো সবারই দায়িত্ব। আমি তাহলে আসি, মেলহাদ অপেক্ষা করছে। মেলাহাতকে আমার সালাম জানাবেন। শোনো ফাতি, তোমাকে শেষবারের মতো কিছু ভালো পরামর্শ দিয়ে যাচ্ছি। আসলে দুটো উপদেশ দিচ্ছি। কি উপদেশ? এক, এত ভালো হয়েও না। আর দুই, দিলবার আপাকে ভুলবে না। না, আপনাকে কখনো ভুলবো না আপা। ভোলা তো একেবারেই অসম্ভব। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। মেলহাদ, দরজা খোলো। শুভ সকাল আপনাদের। চলো। কোথায়? আমাদের ড্রিলারের কাছে। ড্রিলারের কাছে মানে? আস্তানায়। তুমি শেষ ফাতি শেখের জিজাতে মনে মনে দোয়া পড়তে থাকো আর গাড়ি চালাও।
কিসের শব্দ? এখানে কনস্ট্রাকশন চলছে নাকি? না, হায়দার ভাই কাজের প্র্যাকটিস করছেন। তাহলে কেন বিরক্ত করছেন? হ্যাঁ, এই যে শুনুন। Fatih in the house. খুব ভালো করেছেন। যদিও মেশিন বন্ধ করো। বলো তুমি কে? ফাতিহ শেখের জিজাদে। শেখের জিজাদে। ফাতিহ শেখের জিজাদে। তবে এখন আমার নামের শেষে আর শেখের জিজাদে নেই। আমি শুধুই ফাতিহ, মানে ড্রাইভার ফাতিহ। ড্রাইভার ফাতিহ? কিন্তু কি কারণে? কোনটা কি কারণে? মানে তোমার শেষ নাম এটাই শেষ নাম? না না, শেষ নাম না। আমি আমার জীবিকার জন্য ট্যাক্সি চালাই, ড্রাইভার ফাতিহ। কে এই কাজ দিয়েছে? সেলাহাদ্দিন ভাই। কে সেলাহাদ্দিন? কেন তোমাকে আমার পেছনে লাগিয়েছে? না না, উনি আমাকে কিছু করতে বলেননি। উনি আসলে আমার মালিক, মানে উনি আমার ট্যাক্সির মালিক। আমি ওনার ট্যাক্সি চালাই। তাহলে তুমি আমাকে কেন আঘাত করেছিলে? আপনি যখন দিলবার ম্যাডামের সঙ্গে কথা বলছিলেন ভেবেছিলাম ওনার গায়ে হাত তুলেছেন আপনি, তাই আপনাকে মেরেছি। বলছিলাম যে মানে ড্রিলার হায়দার সাহেব, আপনি দিলবার ম্যাডামকে ফোন করলে উনি সব বুঝিয়ে বলবেন। ড্রিলার হায়দার। দিলবারকে তুমি কিভাবে চেনো? আমার কাস্টমার। এই ব্যবসাও করে? না, আমি এমন কিছু করি না, মানে উনি আসলে আমার ট্যাক্সির কাস্টমার। কতদিন ধরে চেনো? 2 দিন, মাত্র 2 দিন। যাকে মাত্র 2 দিন ধরে চেনো তাকে বাঁচাতে তুমি আমাকে আঘাত করেছো? না মানে উনি আমাকে ওই রাতের জন্য বডিগার্ড হিসেবে পাশে থাকতে বলেছিলেন, টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছিলেন। সেজন্যই আমি আপনাকে মেরেছি। তাই? তোমার জন্য শুভকামনা। খুবই সাহসী ছেলে তুমি। তুমি যেটা করেছো এর আগে কেউ কখনো সেটা করতে পারেনি, তাও আবার একটা মেয়েকে বাঁচানোর জন্য।
আমি দুঃখিত, একটু বেশি রেগে গিয়েছিলাম। ক্ষমা চাওয়ার কিছু নেই, ঠিক কাজই করেছো। এটা আপনি ঠিক বলেছেন, আপনার কাছে ক্ষমা চাইবো কেন? ভদ্রভাবে কথা বলো, নয়তো ড্রিল মেশিন হাতে নেব। ড্রিল মেশিন নেবেন না ভাই, আবারও ক্ষমা চাইছি। আসলে আমি কোথায় কি বলতে হয় বুঝি না। তোমার মতো সাহসী ছেলে সব সময় পাওয়া যায় না, পাওয়া গেলেও এত সহজে সচরাচর আমার চোখে পড়ে না। তুমি পড়েছ, শুধু তাই না, ইতিমধ্যে চলে এসেছো। কোথায় এসেছি? আমার মাথায়। একটু বেশি জোরেই লেগেছে, তাই না? একটা কাজের প্রস্তাব দিচ্ছি। কাজ? কাজ। দাও বাবা, এগুলো ময়লা কাপড়। হ্যাঁ দাও, আমার লক্ষ্মী সোনাটা সব পারে। কি সুন্দর সাহায্য করছে। দাও, এগুলো দাও। এভাবেই সবসময় আম্মুকে সাহায্য করো, কেমন? দেখি তো বাবার প্যান্টে কোনো দরকারি কাগজ আছে কিনা। ঠিক আছে। কি এটা? আরে হ্যাঁ, ফাতিরই তো প্যান্ট, কিন্তু তসবি কেন? আরে আল্লাহ আল্লাহ, কিছুই বুঝলাম না। হ্যাঁ বলো জেভাত। হ্যাঁ হ্যালো জেনেব, এই মুহূর্তে আমাদের বাড়িতে চলে এসো। কি এখন আসবো? এখন তো হাতে অনেক কাজ। জেনেব, এটা খুবই জরুরি। ম্যাপের ব্যাপারে একটা ভালো খবর আছে। কি ভালো খবর? তোমরা আবার কি করেছো আল্লাহই জানে। আরে এসব ফোনে বলা যাবে না, বললাম তো খুব জরুরি। তুমি এখনই চলে এসো না। উফ, আচ্ছা হাতের কাজ গুছিয়ে আসছি, রাখি। আচ্ছা আচ্ছা, তাহলে রাখছি। ওগুলো ময়লা কাপড় না বাবা, রাখো বাবা। আচ্ছা এটা কি? এখন থেকে তুমি আমার লোক হয়ে কাজ করবে। আমার খুব প্রিয় একজনকে তুমি দেখে রাখবে। না আসলে হায়দার সাহেব, আমি এখনো নিজের খেয়ালই রাখতে পারি না। আদেশ অমান্য করার কোনো উপায় নেই। তোমার সাহস ও শক্তি আমি আমার পুরো শরীর ও মন দিয়ে উপলব্ধি করতে পেরেছি। এর মানে? আর তাই আমার মেয়ে তুরকানকে তোমার হেফাজতে রাখতে চাই। এখন থেকে তুমি ওকে দেখে রাখবে। না, আমি এটা পারবো না। আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? না না, আমি আসলে ফিরিয়ে দিচ্ছি না। আচ্ছা, তাহলে ট্যাক্সি ড্রাইভার ফাতিকে মেশিনের সামনে শুইয়ে দাও। দাঁড়ান দাঁড়ান, না আমি শুধু একটু অপেক্ষা করতে বলেছি, আপনার প্রস্তাব এখনো ফিরিয়ে দেইনি। আসলে আমি ভাবছি যে তুরকানকে দেখে রাখতে পারবো কিনা। শুধু হ্যাঁ বলো অথবা না বলো। তাহলে ভাবার জন্য একটু সময় দিন। কাল সকাল পর্যন্ত সময় দিলাম। আমার মেয়ের বডিগার্ড হয়ে কাজ করবে, নয়তো ড্রিল মেশিন চলবে। ভাইজান নিশ্চয়ই ভেবে বলেছেন, কিন্তু তুরকান ম্যাডামের দায়িত্ব অপরিচিত কারো হাতে দেয়া কি ঠিক হবে? তুমি বল আর কি। হ্যাঁ না, এমনিই বলছিলাম। তোমার চাকরি শেষ। চাকরি শেষ? ভাইজান আমি শুধু তুরকান ম্যাডামকে। আমার মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? সাহস পেলে কোথায়? দুঃখিত ভাইজান, আমি শুধু। কাদের, চলে যাও কাদের এখনই, নয়তো তুমিও দেখবে ড্রিল মেশিন। চলে যান। আচ্ছা তাহলে আমি আজ রাতে ভেবে দেখব। ঠিক আছে, সকালে আমার লোকদের ফোন করবে, ওরাই আমার বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা বলুন আপনি কোন কোন ভাষায় পারদর্শী? ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। ইংলিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষা, হ্যাঁ দুটো ভাষায় পারদর্শী। কি হচ্ছে এখানে? আর আপনি কে? ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউ? হ্যাঁ তাই। জেভাদ, কামিল, কি হচ্ছে বলো তো? ম্যাডাম আগে আমারটা শেষ হোক। শেষ হোক মানে? না, উনি পরীক্ষা দেবেন না। এই ম্যাডাম আসলে আমাদের বন্ধু। আপনি ওদিক গিয়ে একটু বসুন, 5 মিনিট পর আবার ডাকছি। কিছু মনে করবেন না, এখনই আবার ডাকবো। এবার বলো ওনারা কারা? ওনারা ভাষাবিদ। ভাষাবিদ মানে? হ্যাঁ, কি করেছো? কি বলছো? তোমরা এই ম্যাপের কথা ওনাদের সবাইকে জানিয়ে দিয়েছো? কাউকে কিছু বলিনি। কাউকে বলিনি মানে কি? তাহলে এতগুলো লোক এখানে কেন এসেছে বলো? পত্রিকায় বিজ্ঞাপন দিতে, তাহলে আরো ভালো হতো। হ্যাঁ আমরা তো এটাই করেছি। ঠাট্টা? সত্যি ঠাট্টা করছি না, বিজ্ঞাপন দিয়েছি। হ্যাঁ দেখো, এই যে এখানে দেখো। আমরা এমন কিছু ভাষাবিদদের খুঁজছি যারা আরবি, অটোমান, হিব্রু এবং তুর্কি ভাষা জানেন এবং সাংকেতিক চিহ্ন বোঝেন। তবে এটার ইন্টারভিউ খুব গোপনভাবে নেওয়া হবে এবং পুরো ব্যাপারটা গোপন রাখার অনুরোধ করা হচ্ছে। রাত 9টা থেকে 11টার মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। এটা একটা বোকামি আর হাস্যকর কাজ ছাড়া আর কিছুই নাই। বুদ্ধিটা কার? মাথা খারাপ হয়েছে তোমাদের? হ্যাঁ, আমি ভাষাবিদ খুঁজতে বলেছিলাম, তাই বলে কি পত্রিকায় বিজ্ঞাপন দিতে বলেছিলাম? হ্যাঁ তুমি বলেছিলে ভাষাবিদ খুঁজতে, তাই তো বিজ্ঞাপন দিয়েছি। মাথায় বুদ্ধি বলে কিছু নেই? আমি কি তাই বলেছি? তোমরা এই ব্যাপারটা সবার কাছ থেকে গোপন রাখতে বলেছো, এখন তোমরাই জানিয়ে দিচ্ছ। ম্যাপটা বিলবোর্ডে জানিয়ে দিতে আরো ভালো হতো। আমরা কি এবার শুরু করতে পারি? আচ্ছা ভাই শুনুন, আপনারা যে কারণে এসেছেন, আসলে এখানে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। মানে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলছি, এটা আসলে আলোচনা সভা। মানে কি আপনাদের কাছে ম্যাপ নেই? না, কোনো ম্যাপ নেই। ব্যাপারটা হচ্ছে আমরা জানতে চাইছিলাম এদেশের মানুষের সংস্কৃতি নিয়ে উদাসীনতা আজিজ নেসিনের বইয়ে যেমন উল্লেখ ছিল, ঠিক তেমনই কিনা। তেমনই আজিজ নেসিন ঠিকই বলেছিলেন, মানুষের অবস্থা যা বলেছেন তার চেয়েও বেশি খারাপ। যাই হোক, যা বলছিলাম, মানে বুঝতেই পারছেন এখানে কোনো ম্যাপ নেই। আর এই যুগে ম্যাপ দিয়েও বা কি করবেন? এই আলোচনা সভায় কষ্ট করে এসেছেন, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের বিরুদ্ধে মামলা করব, আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন। কি এসব কি বলছেন? সাবধানে কথা বলুন। আমরা কেন প্রতারণা করব? হ্যাঁ, আপনারা নিজেরাই এসেছেন, আমরা ডাকিনি। চলুন থানায় যাই। হ্যাঁ, মামলা করব অবশ্যই। না, কোথাও যেতে হবে না, থামুন। আচ্ছা, আপনারা এখানে সবাই ভাষাবিদ? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, খুব ভালো। তাহলে আমাকে বলুন, পৃথিবীর সবচেয়ে পুরনো ভাষা কোনটা? এমন প্রশ্ন কেন করছেন? আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন? কেন, আপনারা তো ভাষা নিয়ে বলতেই এখানে এসেছেন। তাহলে বলুন। অটোমান ভাষা, ইংরেজি ভাষা, তুর্কি, হিব্রু ভাষা। আপনারাই প্রতারক। নিজেদের মিথ্যা পরিচয় দিয়ে মাঝরাতে ওদের বোকা বানাচ্ছেন। ভাষার ব্যাপারে সাধারণ উত্তরটা না জেনে নিজেদের ভাষাবিদ বলতে লজ্জা করে না? আমি আপনাদেরকে পুলিশের কাছে দেব। হ্যাঁ, ভেবেছে স্যুটটাই পরে আসলে মানুষ ওদেরকে ধরতে পারবে না। যান। এদিকে এসো। এখন থেকে আমার অনুমতি ছাড়া এই ম্যাপ তোমরা কাউকে দেখাবে না, আর এই ম্যাপ নিয়ে কোনো আলোচনাও করবে না। কথা বুঝতে পেরেছো? বুঝেছি, বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলো তো, পৃথিবীর সবচেয়ে পুরনো ভাষা কোনটা? আমি কিভাবে বলবো? আমি কি কোনো ভাষাবিদ? হ্যাঁ বলো ফুপি। হ্যালো জেনেব, তুমি এখন কোথায় বলো তো? আমি ফুপি, আমার এই মুহূর্তে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, তাই আইসক্রিম কেনার জন্য একটু বাইরে এসেছি। জেনেব শোনো, এলিক্সুর খুব জ্বর এসেছে। সেলিমের ঘরে সেদিন জ্বরের একটা সিরাপ দেখেছিলাম আমি, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো ওটা? কি বলছো? এলিক্সুর হঠাৎ জ্বর এলো কেন? কিন্তু বোতলে তো সিরাপ নেই, শেষ। আমি ফেরার সময় ফার্মেসি থেকে আরেকটা সিরাপ নিয়ে আসবো, ঠিক আছে? না না, দরকার নেই। এত রাতে আর বাইরে থেকো না, তুমি ঘরে চলে এসো। আমি ওরহানকে পাঠাচ্ছি। সমস্যা নেই ফুপি, বাড়ির পাশেই আছে, চিন্তা করো না। এখনই নিয়ে আসছি। ঠিক আছে, তো ওই দোকান থেকেই নিয়ে আসবো। এখন রাখি, ঠিক আছে? সাবধান, ম্যাপের দিকে আর ভুলেও তাকাবে না, বুঝলে? ভাববে অস্তিত্বই নেই, ঠিক আছে? কথা অপদার্থের দল।
তোমার ভুলের কারণে এত কিছু হয়ে গেল। আমার ভুল মানে বিজ্ঞাপনের কথা তো তুমিই বলেছিলে। তুমিই তো বলেছিলে ভাষাবিদ খুঁজতে হবে। তাই বলে আমি তো পত্রিকায় বিজ্ঞাপনের কথা বলিনি। তুমি তর্ক করো না, এবার মুখ বন্ধ রাখো, আমার মেজাজ খারাপ করো না। ব্যাপারে চিন্তা রেখে কে দিয়ে কোনো প্রাণীর নাম বলো। জানি তো, কামিল। আরে দেখ, আমি এটা কি করলাম, কেন করলাম? শুধু শুধু আমি দিলবার আপার বডিগার্ড হতে গেলাম। সেটা না হয় হলাম, কিন্তু ওদের মধ্যে কি সম্পর্ক, কি ঝামেলা না জানি কেন এভাবে লোকটাকে মারতে গেলাম আমি? কেন গেলাম? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। ফুপি যে ফার্মেসির কথা বললো ওটা এত রাতে খোলা আছে কিনা কে জানে। উফ, সামনে এসো না, সরো। কোথায়? ও, এটা তো এখানে না। কোন দিকে যাব? কোন দিকে? হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি এটা জাইনেব না? ট্যাক্সি! হায় আল্লাহ, এখন আমি কি করব? এর মানে কি? ভেতরে কে? আল্লাহ জানে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে কিনা। এত অসচেতন হয় কিভাবে? একটা দুর্ঘটনা ঘটাবে। অসভ্য। একটা অঘটন সে ঘটেই ছাড়বে। এত দ্রুত হবে ভাবিনি। দুঃখিত। মাতাল হয়ে না দেখে গাড়ি চালাচ্ছিলে। দুঃখিত। দুঃখিত বললেই হয়ে গেল? দেখাচ্ছি তোমাকে। কি ভেবেছো তুমি? মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুঃখিত? জানালা খোলো বলছি, খোলো। 1 মিনিট অপেক্ষা করুন। তোমাকে খুলতে বলেছি না? বললাম তো অপেক্ষা করুন, আমি আসছি তো। এসো বের হও। ও না, এসো বের হও বলছি। দেখুন দেখুন, আপনি কিন্তু অবস্থা অবস্থা করেছে দেখেছো? তো আমি রাখবো। এবার বলো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে। ভাই ছাড়ুন বলছি, গায়ে হাত দিচ্ছেন কেন? আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ির ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। ক্ষতিপূরণ তো অবশ্যই দেবে। গাড়ির কি অবস্থা করেছো দেখো। আরে তবু ভালো, গাড়ির ক্ষতি হয়েছে, আমরা তো ঠিক আছে। কতটা ক্ষতি হয়েছে বুঝতে পারছো? 5000 লিরা লাগবে। কিভাবে দেবে তুমি? কি আজে বাজে বলছেন? 5000 লিরা? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। চুপ করে দাঁড়াও এখানে। আরে কি করছেন? ঠিক আছে, ওঠাতে হবে না, দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখনই দেবো? অবশ্যই এখন দেবে। আচ্ছা আপনি আপনার গাড়িতে টাকা দাও। আগে গাড়িতে গিয়ে বসুন। আগে টাকা দাও। আরে বললাম তো গাড়িতে গিয়ে বসুন। তাকিয়ে দেখো আমার গাড়িটার কি হাল করেছো। চুপ। আমার গাড়িটা বক করেই যাচ্ছে। কি বলেছে? ইঞ্জিন ডিজেলে চলে কিনা? কথা শোনো, ফালতু প্রশ্ন করে আমার মাথা গরম করো না। আগে টাকা দেবে, এরপর এখান থেকে নড়বে। এখানেই অপেক্ষা করছি। করুন, অপেক্ষা করুন, আমাকে আর ধরতে পারবেন না। কোথায় পালাচ্ছিস অসভ্য? আমার গাড়ি ভেঙে পালাচ্ছে। সবকিছু তোমার জন্য। তোমাদের জন্য, পরিবারের জন্য। ফাতি, গুড মর্নিং জাইনেব। তুমি কখন ফিরেছো? আমি খেয়ালই করিনি। মাঝরাতে তুমি ঘুমোচ্ছিলে। তুমি আমাকে ডাকুনি কেন? কারণ আমি তোমার ঘুমটা ভাঙাতে চাইনি। দেখে মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা কোনো পরী, আমার ডানা কাটা পরী। শোনো না ফাতি, রোজ রাতে একা একা ঘুমোতে ভালো লাগে না। তুমি রাতের শিফটে আর কতদিন কাজ করবে? আর করব না। চাকরি চলে গেছে? আরে না, চাকরি যায়নি, মানে এখন আর রাতে করতে হবে না। সত্যি বলছো? হ্যাঁ। ফাতি, শুনে কি যে ভালো লাগছে। রাতে কাজ করছো দেখে দুশ্চিন্তায় ছিলাম, এমনকি ভাবতাম চাকরিটা চলে যাক। কে আমার চাকরি কেড়ে নেবে বলো জেনেব? কে বরখাস্ত জানি করবে? কেউ তোমাকে বরখাস্ত করবে না, কেউ পারবেও না। সত্যি খুব খুশি লাগছে ফাতি, কারণ ঘুমানোর সময় তোমাকে অনেক মিস করি। কেন আমাকে ছাড়া ঘুমোতে পারো না তুমি? না, ঘুম আসে না। রাতে তো বেশ ঘুমোচ্ছিলে। না, ঘুমোতে পারিনি।
তোমার সাথে ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে, তাই বিছানায় একা ঘুমোতে মোটেও ভালো লাগে না। জেনেব, হুম। কাল রাতে তুমি কি করেছিলে? কাল রাতে আমি কি করেছি? হ্যাঁ, রাতে একটা মজার ঘটনা ঘটেছে ফাত্তি। কি হয়েছে? জেভাতের বাড়ি গিয়েছিলাম। জেভাতের ওখানে গিয়েছিলে? হ্যাঁ, এই গর্ধব দুটো ম্যাপের ভাষা পড়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। কি করেছে বললে? পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। তাহলে আমি কি অযথাই শপথ করেছিলাম নাকি? ঠিক তাই। যাই হোক, আমি গিয়ে সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে কোনোভাবে পরিস্থিতি সামলাতে পেরেছি। এরপর বের হয়ে একটা ফার্মেসি খুঁজছিলাম। এলিপসের জ্বর এসেছিল। তাই? জানো কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? আমার চিন্তা মিলে গেছে। এর মানে হলো যে ব্যাপারটা মনে মনে ভাবছিলাম একটু পর সেটাই ঘটে গেছে। কি হয়েছে জেনেব? রাতে জেভাতদের ওখান থেকে বেরিয়ে ফার্মেসিতে যাওয়ার জন্য হাত দিয়ে যেই না একটা ট্যাক্সি ডাকলাম, ড্রাইভার আমাকে দেখলো, কিন্তু দেখেও না দেখার ভান করে আমার কাছ থেকে লুকোলো। মানে লোকটা সিটের ভেতরে একেবারে প্রায় শুয়েই পড়লো, আর মনে হলো যেন আমার সামনে থেকে একটা ফাঁকা গাড়ি চলে যাচ্ছে। আমি মনে মনে বললাম লোকটা কিছুক্ষণ পর নিশ্চয়ই একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। 1 মিনিটও পার হয়নি, লোকটা সামনের গাড়িতে জোরে একটা ধাক্কা লাগালো। তবে মনে হয় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, ঘটলে অবশ্যই কাছে গিয়ে দেখতাম। কি আর করব, দেখে বাসায় ফিরে এলাম। অদ্ভুত, খুবই অদ্ভুত। হ্যাঁ, যাই হোক, ড্রাইভারের প্রসঙ্গ বাদ দাও। তুমি এখন থেকে আর রাতে বাইরে যাবে না, এটা ভেবে শান্তি লাগছে ফাতে। আর দুশ্চিন্তা করতে হবে না। জেনেব, সেলিব্রেট করবে?